নমস্কার শ্রোতাগণ, ক্লাব গপ্প আড্ডায় আপনাদের স্বাগত। আজকে আমাদের ক্লাবের গল্পটি হলো সৈকত মুখোপাধ্যায়ের লেখা মৃত্যু রং। গল্পটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি কল্পবিজ্ঞান অর্থাৎ সায়েন্স ফিকশনের গল্প। গল্পটি আমরা নিয়েছি আনন্দমেলা 50 বর্ষ অষ্টাদশ সংখ্যা এই পত্রিকাটি থেকে। বিশেষ দ্রষ্টব্য, গল্পটি প্রচার করার সময় আমরা লেখক বা লেখক পরিবারের সঙ্গে কোনো রকম যোগাযোগ স্থাপন করতে পারিনি। গল্পটি শুনে যদি তারা তাদের বিশেষ মূল্যবান বক্তব্য পেশ করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন clubgoppo.adda@gmail.com এই মেল আইডির মাধ্যমে। আমাদের ক্লাবে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শুনতে থাকুন আজকের গল্প মৃত্যু রং। গল্পটা যেহেতু পাঁকাল কাকার মুখ থেকেই শুনেছিলাম, তাই শুরুতে তাঁর পরিচয় একটু না দিলেই নয়। পাঁকাল কাকার ভালো নাম শ্রী পঙ্কজ লাল মিত্র। বয়স 40-এর একটু উপরে হবে। তিনি স্কুলে আমার বাবার চেয়ে 2 বছরের জুনিয়র ছিলেন। বাবার বয়স এখন 45, কিন্তু পাঁকাল কাকার কথা শুনলে বয়সের হিসেব গোলমাল হয়ে যায়। তিনি নিজের যুবক বয়সের স্মৃতিকথা বলে যে গল্পগুলো চালান, দেখা যায় তা বেশিরভাগই ঘটেছিল 1960, 1950, এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, অর্থাৎ 1940-এর দশকে। পাঁকাল কাকার চেহারার মধ্যে কোনো বৈশিষ্ট্য নেই। রোগা, শ্যামলা, মাঝারি উচ্চতার একজন ভদ্রলোক। আমাদের পাড়ার ওই সারস্বত পাঠাগার তার গ্রন্থাগারিক। থাকেন ওই পাঠাগারের পিছনের একটা ছোট্ট ঘর। একাই থাকেন, সংসারে তার আর কেউ নেই। পাঁকাল কাকার কথা যদি বিশ্বাস করতে হয়, তাহলে মানতে হবে ওই ঘরে যা আছে তার সবই ঐতিহাসিক, না হলে প্রাগ ঐতিহাসিক। উনি যে স্টোভে রান্না করে, সেটাতেই নাকি মারিকুরি পিচ ব্লেড জাল দিয়ে রেডিয়াম বের করেছিলেন। ওর চশমার কাঁচ দুটো খাঁটি অ্যাম্বারের তৈরি বলেই অমন ফুটো ফাটা, আর পাঞ্জাবির হলদে হয়ে আসা বোতামগুলো নাকি ডাইনোসরের ডিমের খোলস দিয়ে তৈরি। লাইব্রেরিয়ানের মতো লাইব্রেরিটারও খুব দৈন্যদশা। নতুন বই নেই বললেই চলে। পুরনো বই যা আছে তারও বেশিরভাগ ঝুরঝুরে হয়ে গেছে। তবু আমরা মাঝে মাঝে স্কুলের ছুটির পরে যে ওখানে যাই, সেটা যত না বই পড়তে, তার চেয়ে বেশি পাঁকাল কাকার মুখে আজগুবি গল্প শুনতে। আমরা বলতে আমি, বিশু, সমী আর পাপ, আমরা 4 জনই ক্লাস 9-এ পড়ি। তার মানে এই নয় যে গল্প শুনতে চাইলেই পাঁকাল কাকা গল্প বলতে বসে যান। এমনিতে তিনি খুবই কম কথা বলেন, তবে আঁতে ঘা দিয়ে কথা বললে আত্মসম্মান বাঁচানোর জন্য একটা গল্প ফেঁদে বসে। আমরাও তাই সুযোগ খুঁজি কখন কিভাবে পাঁকাল কাকাকে একটু বেকায়দায় পাওয়া যায়। সেরকম একটা সুযোগ পেয়ে গেলাম এবছর দোলের পর দিন। হয়েছে কি, দোলের দিন আবির আর রং নিয়ে পাড়া পরিক্রমার শেষে আমরা একবার পাঁকাল কাকার ঘরের দরজায় ধাক্কা দিয়েছিলাম। অন্য কোনো উদ্দেশ্য ছিল না, মানুষটাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, তাই পায়ে একটু আবির দিতে চেয়েছিলাম। কিন্তু কাকা কিছুতেই দরজা খুললেন না, আড়াও দিলেন না। আমরা ব্যর্থ হয়ে ফিরে এলাম, কিন্তু পরের দিনই তাকে চেপে ধরলাম। কি পাঁকাল কাকা, এই যে বললেন আপনি নাকি অ্যামাজনের জঙ্গলে বুক পর্যন্ত কাদা ভেঙে মাইলের পর মাইল হেঁটে গিয়েছেন, সেই আপনি সামান্য জল রঙের এত ভয় পান? পাঁকাল কাকা চৌকির উপর বাবু হয়ে বসে বললেন, পাই, আগে পেতাম না, কিন্তু 1961-এ তিব্বতের ছোঙ্গে ভ্যালিতে একবার আপাদমস্তক বেগুনি রঙে ভিজে গিয়েছিলাম। আমি একা নই, নাসার অ্যালান কুপার, অ্যালানের মালবাহক রিনচেন আর রিনচেনের 2 ইয়াক, সকলেরই ওই একই অবস্থা হয়েছিল। আর সেদিনই আকাশের দিকে তাকিয়ে দেখেছিলাম, না, যা দেখেছিলাম তার মনে করতে চাই না। তারপর থেকেই আর কোনো রকম রং শরীরে লাগাতে চাই না, বুঝলে?
আমরা চারজন চৌকির চারপাশ থেকে পাঁকাল কাকার উপর ঝাঁপিয়ে পড়ে বললাম, সে কি? মনে করতে চাই না বললেই হলো? পুরো ঘটনা না বললে ছাড়বই না আপনাকে। পাঁকাল কাকা বললে, বেশ, তবে শোনো, বছরটা তো আগেই বলেছি, 1961 আগস্ট মাস। ছঙ্গে ভ্যালিতে গিয়েছিলাম তিব্বতের প্রাচীন যুগের শাসকদের নতুন কোনো সমাধি খুঁজে পাই কিনা দেখতে। ওখানে মাটির ঢিবির নিচে মৃত রাজাদের কবর লুকোনো থাকে, অনেকটা পিরামিডের মতো ব্যাপার, তবে অত বিশাল কিছু নয়। প্রায় 15 দিন ঘোরাঘুরির পরে রাজা মুনিশাঙ্কর সমাধি খুঁজে পেলাম। সমাধির ভিতরে যা দেখলাম, যা বুঝলাম, সেসবের তালিকা বানিয়ে ফিরে আসতে পারতাম, কিন্তু ততদিনে আরও কিছু আশ্চর্য ঘটনা আমার চোখে পড়ে গিয়েছিল। মুনিশাঙ্কর সমাধিটা ছিল প্রায় 1.5 কিলোমিটার ব্যাসার্ধের একটা ন্যাড়া মাঠের মাঝখানে। মাঠের চারদিকে ছোট বড় পাহাড়ি টিলা। আশ্চর্য হয়ে দেখতাম, মাঝে মাঝে সারা রাত তুষারপাতের পর যখন সারা দুনিয়া সাদা বরফের চাদরে ঢেকে যাচ্ছে, তখনও ওই বৃত্তাকার জমিটুকু একেবারে সাফসুতরো রয়েছে। এক কুচি বরফও সেখানে পড়েনি। রোজ এরকম হতো না। আমি 15 দিনের মধ্যে 3 দিন এরকম অদ্ভুত ঘটনা ঘটতে দেখেছিলাম। আরও আশ্চর্য ব্যাপার কি জানো, মাঝে মাঝেই দিন দুপুরে ওখানে আকাশে আলো কমে আসতো। মনে হতো যেন ওই জমিটুকুর বুকে সন্ধে নেমে এলো, অথচ আকাশে তখন মেঘের ছিটে ফোঁটা নেই। মাঠের বাইরে বাকি দুনিয়া তীব্র রোদে ঝলমল করছে। এই ঘটনার সঙ্গে ওই তুষারপাত না হওয়ার কোনো একটা যোগ ছিল। সাধারণত যেসব দিনে ওই মাঠে আলো কমে আসতো, সেই সব রাতে ওখানে তুষারপাতও হতো না। সব দেখে শুনে নিশ্চিত হলাম জায়গাটা ভিন গ্রহেদের অ্যাক্টিভিটি আছে। ভাবলাম অ্যালানকে একবার খবর দেওয়া যাক। নাসার বিজ্ঞানী ডক্টর অ্যালান কুপারের সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক ছিল। বলতে পারিস দুজনে মিলে প্যারালাল ইউনিভার্সের অস্তিত্ব নিয়ে এতদিন কাজ করেছিলাম। অ্যালানের সঙ্গে যোগাযোগ করে ওকে সব জানালাম। ও তখন নাসার সিনিয়র সায়েন্টিস্ট স্যাটেলাইটের তথ্য যা ওদের কাছে ছিল বিশ্লেষণ করে আমাকে জানালো। ঠিকই বলেছ হে পঙ্কজ, ওই ছোট্ট জায়গাটুকুর উপরে থার্মোস্ফিয়ারে গত 1 মাস ধরে মহা ডিস্টারবেন্স দেখা যাচ্ছে। যাই হোক, তুমি ওখানেই আর দিন সাথে ঘাঁটি গেড়ে বসে থাকো, আমি এসে তোমার সঙ্গে যোগ দিচ্ছি। অ্যালানের বয়স তখন আমারই মতো, 30-এর কোঠায়। লম্বা শক্তপোক্ত চেহারা, গালে হালকা দাড়ি। দেখলে বিজ্ঞানীর চেয়ে বেশি অ্যাডভেঞ্চারার বলে মনে হয়। ঠিক 7 দিনের মাথায় দুটো ইয়াকের পিঠে তাঁবু আর মালপত্র নিয়ে চীনের সান্নান প্রদেশের দিক থেকে 18 মাইল হাইকিং করে চলে এলো। বলল, আরে এখনই বেশি লোক জানাজানি করতে চাই না, তাই একাই চলে এলাম। তা তুমি এই বরফের প্রান্তরে থাকছো কোথায় পঙ্কজ? সঙ্গে তো টেন্টও দেখছি না। আমি হাত দিয়ে একটু দূরে একটা মাঝারি সাইজের মাটির ঢিবির দিকে দেখিয়ে বললাম, ওই যে অ্যালান, ওইটার ভিতরে, ওইটা হচ্ছে রাজা মুনিশাঙ্কর সমাধি। ভিতরে ঢোকার রাস্তাটা আমিই আবিষ্কার করেছি। একটু সন্দেহের সুরে জিজ্ঞেস করলো অ্যালান। তা জায়গাটা কেমন? বললাম, যদি রাজামশাইয়ের কঙ্কাল উপেক্ষা করতে পারো তাহলে খুবই আরামদায়ক। বাইরে বরফ ঝড় বইলেও ভিতরের তাপমাত্রা বসন্তকালের মতো। অ্যালান কঙ্কালের কথা শুনে বুকে ক্রস এঁকে বলল, মাথায় থাক আমার বসন্তকাল,
আমি টেন্টেই থাকছি। আর শোনো, সঙ্গে কিছু পোর্টেবল যন্ত্রপাতি নিয়ে এসেছি। কাল থেকেই ওগুলো ইনস্টল করতে শুরু করব। ভিনগ্রহীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারলে। এ কি, ইয়াক দুটো ওরকম অস্থির আচরণ করছে কেন বলো তো? রিনচেং, এই রিনচেং! বলতে ভুলে গেছি, অ্যালার কুপারের সঙ্গে 18-19 বছরের এক তিব্বতী মালবাহকও এসেছিল। ইয়াক দুটো ওরই সম্পত্তি। ছেলেটির নাম রিংচেন। রিংচেকও খেয়াল করেছিল ইয়াকদের অস্থিরতা। এমনিতে ওদের মতো শান্ত প্রাণী আর হয় না, কিন্তু তখন জন্তু দুটো ভয়ঙ্কর ফোঁস করছিল আর গলার দড়িতে টান দিয়ে খুঁটি ওপড়ানোর চেষ্টা করছিল। রিংচেন বলল, বোধহয় খিদে পেয়েছে, দেখছি স্যার। এই বলে জন্তু দুটোর জন্য জাবনা মাখাতে গেল, কিন্তু সুযোগ সে আর পেল না। তার আগেই ইয়াক দুটো প্রবল টানে গলার দড়ি ছিঁড়ে ধুধু প্রান্তরের মধ্যে দিয়ে দৌড় লাগালো। জানিস বোধ হয়, এমনি ধীর প্রাণী হলেও ইচ্ছা করলে ইয়াকেরা ঘোড়ার মতো দৌড়তে পারে। তখন ওরা রেসের ঘোড়ার মতোই দৌড়াচ্ছিল। হতভম্ব ভাবটা কাটিয়ে রিনচেং ওদের একটার পিছনে দৌড়লো, অন্যটার পিছনে আমি আর অ্যালান। বেশ জানতাম ইয়াকগুলোকে যদি হারাই তাহলে লটবহর নিয়ে আর সভ্য জগতে ফিরতে পারবো না, সব ওখানেই রেখে আসতে হবে। এই সময় আবার মাঠের উপরে সন্ধ্যা নেমে এলো, যদিও মাঠ ঘিরে যে পাহাড়ের সারি সেগুলো তখনও রোদে ঝলমল করছিল। এই ঘটনা তবু আগে দেখেছিলাম, কিন্তু আর যেটা ঘটল সেটা আগে কখনো দেখিনি। ইয়াক দুটো দৌড়তে ততক্ষণে বেশ দূরে চলে গিয়েছিল। হঠাৎই আমরা যেটার পিছনে দৌড়াচ্ছিলাম সেই ইয়াকটা যেন একটা কাচের পাঁচিলে ধাক্কা খেয়ে পড়ে গেল। মাথা ঘুরিয়ে অন্য ইয়াকটাকে দেখলাম, ওই রিংচেন যেটার পিছন নিয়েছিল। দেখলাম সেটারও ওই একই অবস্থা, বারবার সামনে দৌড়তে যাচ্ছে আর বারবারই যেন কোনো একটা কাচের দেওয়ালে ধাক্কা লেগে পড়ে যাচ্ছে। এর ফলে আমাদের পক্ষে ওদের পাকড়াও করা সহজ হলো না। আমরা যখন ওদের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম তখন আকাশ আবার আগের মতো উজ্জ্বল হয়ে উঠেছিল, কিন্তু জন্তু দুটো ক্রমশ শান্ত হয়ে উঠেছিল। আমরা গলার দড়ি ধরে টানতেই সুরসুর করে আমাদের সঙ্গে তাঁবুর কাছে ফিরে এলো। তবে ফেরার আগে আমি আর অ্যালান কিছুটা এগিয়ে দেখার চেষ্টা করেছিলাম ওরা কিসে ধাক্কা খাচ্ছিল। কিছুতেই কিছু দেখতে পাইনি, বুঝতেও পারিনি কিছু। সোজা কথায় আমরা কোনো অদৃশ্য পাঁচিলে ধাক্কা খাইনি। ফেরার পথে দুজনে পাশাপাশি হাঁটছিলাম। আমি ওকে ডাকলাম, অ্যালান। অ্যালান মাথা নিচু করে কি যেন ভাবছিল। আমার ডাক শুনে বলল, বলো। তোমার মনে হচ্ছে না একটা অদৃশ্য কাচের ঢাকনা দিয়ে কেউ যেন এই প্রান্তরটাকে ঢেকে দিয়েছিল, আর সেই ঢাকনার জন্যই আলো কমে গিয়েছিল? সেই ঢাকনাতেই ধাক্কা খেয়ে ইয়াক দুটো বারবার পড়ে যাচ্ছিল। একদম ঠিক বলেছ, সেটাই মনে হচ্ছে। অ্যালান উত্তর দিল, কিন্তু এসবের অর্থ কি পঙ্কজ? তোমার মাথায় কিছু আসছে? বললাম, খুব চেনা একটা প্রসেসের সঙ্গে এই সব কিছুর মিল রয়েছে, বুঝলে, কিন্তু সেটা যে কি তা মনে করতে পারছি না। সে রাতে উল্লেখযোগ্য কিছু ঘটল না। আমি মাটির ঢিবির মধ্যে ঢুকে শুয়ে পড়লাম। অ্যালান আর রিংচেন ওদের টেন্টে। পরদিন খুব ভোর উঠে পড়লাম। দেখলাম সারা রাত ধরে যে তুষারপাত হয়েছে তার ফলে চারদিক সাদা হয়ে রয়েছে। শুধু আমাদেরই
সেই মাঠটুকু ছাড়া। অ্যালানও গম্ভীর মুখে ব্যাপারটা দেখে মন্তব্য করল। আর দেরি করা যায় না, চলো ছোট রেডারটা বসিয়ে ফেলি। তখন বোধহয় দুপুর 2-2:30 বাজে। সকাল থেকে একটানা কাজ করে একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম। রিংচেনও ওদিক থেকে তাড়া লাগাচ্ছিল, ওর রান্না সারা হয়ে গেছে। আমরা উঠতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ চোখে পড়ল ইয়াকগুলো আবার আগের দিনের মতো অস্থির হয়ে উঠেছে। তারপর যেটা ঘটল সেটার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টির মতো রং ঝরতে শুরু করলো, ঘন বেগুনি রং। কোথা থেকে যে ওই তরল রং ঝরে পড়ছে কিছুতেই কিছু বুঝতে পারছিলাম না। আকাশে তো এক কুচিও মেঘ নেই। তাহলে দেখতে দেখতে মাঠের মাটি, পাথর, সামান্য 2-1টা যে গাছ ছিল সেগুলো, রাজার সমাধি, 2টো ইয়াক এবং আমরা 3জন মানুষ সকলে বেগুনি রঙে ভিজে গেলাম। রিংচেং প্রচণ্ড ভয়ে হাঁটু গেড়ে বসে কিসব মন্ত্র পড়তে শুরু করলো। ভয় আমরাও পেয়েছিলাম, তবে ঘণ্টাখানেকের মধ্যেই সমস্ত নিষ্প্রাণ বস্তুর গা থেকে সেই অলৌকিক বেগুনি রং উবে গেল। গাছপালা, পাথর, তাঁবুর কাপড় সবই আবার যে যার নিজস্ব রং ফিরে পেল। শুধু আমি, অ্যালান, রিংচেন আর রিংচেংয়ের 2টো ইয়াক, আমরা আপাদমস্তক উজ্জ্বল বেগুনি রং মেখে ভূত হয়ে দাঁড়িয়ে রইলাম। অনেক ঘষাঘষি আর জল সাবানের প্রয়োগেও সেই রং এতটুকু ফিকে হলো না। অ্যালানকে বললাম, মনে হচ্ছে এই রং শুধু প্রাণী শরীরেই লেগে থাকে। অ্যালান বলল, তাতে সন্দেহ নেই পঙ্কজ, কিন্তু প্রশ্নটা হচ্ছে রংটা এলো কোথা থেকে? এ কি অ্যাসিড বৃষ্টির মতো কোনো দূষণজনিত ঘটনা? বাতাসে ভেসে থাকা দূষিত ধূলিকণাগুলো ঝরে পড়ছে। সবে বলতে শুরু করেছিলাম, মনে হয় না তিব্বতের বাতাসে এখনো অত দূষিত। কিন্তু আমার কথা শেষ হলো না। তার আগেই প্রান্তরের আকাশ থেকে আবার মেঘলা হয়ে এলো, আর আকাশ থেকেই একটা তীব্র লাল লেজার রশ্মির বিম নেমে এসে খুব নিপুণভাবে একটা ইয়াকের গলা পেট পর্যন্ত চিরে দিল। দৃশ্যটা দেখেই এতক্ষণ যে কথাটা মনে পড়ি করেও মনে পড়ছিল না সেটা মনে পড়ে গেল। আমি প্রাণপণে চিৎকার করে উঠলাম, রিংচেন, অ্যালান, দৌড়াও দৌড়াও! বাঁচতে চাইলে আমার সঙ্গে ওই সমাধির ভিতরে আশ্রয় নাও, তাড়াতাড়ি দৌড়াও! অ্যালান আর এক মুহূর্ত দেরি না করে আমার পিছন পিছন দৌড়তে শুরু করলো। লক্ষ্য ওই সমাধির সুড়ঙ্গের মুখ। কিন্তু বেচারা রিংচেং ভয়ার্ত মুখে, কাঁপা কাঁপা হাতে তখনও দ্বিতীয় ইয়াকটার গলার বাঁধন খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। বেগুনি ইয়াকের পায়ের কাছে হাঁটু গেড়ে বসা বেগুনি এক কিশোর আমাদের চোখের সামনে দ্বিতীয়বার আকাশ থেকে লেজার রশ্মিটা নেমে এলো। দ্বিতীয় ইয়াক এবং রিংচেনের শরীর থেকে যে রক্তের ধারা ছিটকে বেরোলো তার রং কিন্তু বেগুনি ছিল না, ছিল টকটকে লাল। তবে আমি আর অ্যালান বেঁচে গেলাম। মাটির ঢিবির নিচে সেই সুড়ঙ্গটায় সেদিন আমাদের বাঁচিয়ে দিয়েছিল। আমরা সুড়ঙ্গের মুখের কাছে উন্মুক্ত হয়ে শুয়ে দেখলাম লেজার বিমের ছুরি দিয়ে কেউ যেন পুরো প্রান্তর নেড়ে ঘেঁটে খুঁজে দেখছে। আমাদেরই যে খুঁজছিল সে বিষয়ে সন্দেহ নেই। অ্যালানের গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না, কোনো রকমে বলল, এসব কি হচ্ছে পঙ্কজ? অদৃশ্য দেওয়াল, বেগুনি বৃষ্টি, তারপরে এই হত্যালীলা, মানে কি এরা? আমি বাইরের দিক থেকে চোখ না সরিয়েই বললাম, তুমি কখনো ল্যাবরেটরিতে মাইক্রোস্কোপের
আইপিসে চোখ রেখে নিচের স্যাম্পেলগুলো দেখেছো অ্যালান? অজস্রবার। ও উত্তর দিল, তাহলে জেনে রাখো, এই মাঠে পা দেওয়ার পর থেকেই আমরা ভিনগ্রহীদের মাইক্রোস্কোপের নিচে এসে পড়েছি। ওরা মাঝে মাঝে আমাদের কাঁচের ডিশের মতোই স্বচ্ছ কোনো পাত্র দিয়ে ঢেকে দিচ্ছিল, যেভাবে আমরাও দিই, স্যাম্পেলের শুদ্ধতা রক্ষার জন্য। আমাদের ইয়াকগুলো সেই আবরণে আঘাত পেয়েই মাটিতে পড়ে যাচ্ছিল। এখানে মাঝে মাঝে বরফ পড়ে না, ওই একই কারণে। আকাশ তখনও অদৃশ্য আবরণে ঢাকা থাকে, আর যখনই ওরা আমাদের ভালো করে দেখার জন্য লেন্স নামিয়ে আনছে, তখনই মেঘলা হয়ে যাচ্ছে আকাশ। অ্যালান সাংঘাতিক উত্তেজিত হয়ে উঠে বসলো, বলল, মাই গুডনেস, তার মানে আমাদের গায়ের এই বেগুনি রংটা ওদের স্টেন। ঠিকই ধরেছো অ্যালান। যেভাবে আমরা মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করার আগে স্যাম্পেলগুলো নানা স্টেনে মানে নানান রঙে রাঙিয়ে নিই, যাতে আরও ভালোভাবে তাদের দেখা যায়, যাতে নিষ্প্রাণ পদার্থ থেকে প্রাণী কোষগুলোকে আলাদা করা যায়, সেইভাবেই ভিনগ্রহীরা একটু আগে আমাদের স্টেন দিয়ে রঙিন করে নিয়েছে। একবার যখন চারদিকের মাটি, পাথর আর গাছপালা থেকে আমরা আলাদা হয়ে গেছি, তখনই ওরা ওদের দানবিক মাইক্রোস্কোপে চোখ রেখে আমাদের ব্যবচ্ছেদ শুরু করেছে। লেজার বিম দিয়ে আমাদের চিরে ফেলে শিখে নিচ্ছে পৃথিবীর প্রাণীদের শরীরের কল কবজা। এখন এখন তাহলে আমরা কি করব? জিজ্ঞেস করলো অ্যালান। বললাম, মনে হয় রাতের অন্ধকারে ওদের কার্যকলাপ বন্ধ থাকে, সেই সুযোগে আমরা পালাবো। আমাদের পালাতেই হবে অ্যালান, কাল হয়তো এই সুযোগ আর পাবো না। ওরা একবার যখন আমাদের দেখে নিয়েছে, তখন কোনো না কোনোভাবে আমাদের ধরবেই। আমাদের গায়ের এই রঙের জন্যই আমরা দিনের বেলায় ওদের চোখে ধরা পড়ে যাব। তাই করেছিলাম আমরা। সারা রাত ওই মাঠের পরিধি ধরে অন্ধের মতো সামনে দুহাত বাড়িয়ে হেঁটেছিলাম আমরা। বহুবার অদৃশ্য দেওয়ালে ঠোক্কর খেতে খেতে একসময় ছোট্ট একটা জায়গায় এসে দেখেছিলাম সেখানে দেওয়াল নেই। এলিয়ানদের স্বচ্ছ ঢাকনা আর উপত্যকার মাটির মধ্যে ছোট্ট একটা ফাঁক খুঁজে পেয়েছিলাম, আর সেটাই ছিল মৃত্যু উপত্যকা থেকে আমাদের মুক্তির পথ। পাঁকাল কাকার কথা শেষ হয়ে যাওয়ার পরও অনেকক্ষণ চুপ করে বসেছিলাম আমরা। তারপর বিশু বলল, আকাশের দিকে তাকিয়ে কি যেন দেখেছিলেন, যার কথা আর মনে করতে চান না? পাঁকাল কাকা চৌকি থেকে নেমে পায়ে চটি গলাতে গলাতে বললেন, হ্যাঁ, আমি আর অ্যালান দুজনেই ওই সুড়ঙ্গের ভিতর থেকে একবার টেলিস্কোপ দিয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম। দেখেছিলাম মেঘলা লেন্সের ওপাশে একটা চোখ, বিশাল একটা চোখ, হীরের মতো উজ্জ্বল তার মনি, কুৎসিত কৌতূহল নিয়ে পৃথিবীর দিকে তাকিয়ে রয়েছে। আমাদের আজকের গল্প এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে, এবং গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ক্লাব গপ্প আড্ডার সমগ্র শ্রোতাগণকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করার জন্য। আপনাদের আরও গল্পপ্রেমী বন্ধুদের কাছে আমাদের গল্পগুলিকে পৌঁছে দিতে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আগামী দিনে আরও এরকম নতুন নতুন গল্প নিয়ে হাজির হবে ক্লাব গপ্প অ্যান্ড আড্ডা।